আপনারা কেউ বলতে পারবেন সম্রাট অশোকের রাজ্যের নাম কি ছিল? বলে কি? পাটলিপুত্র রাজধানী। রাজ্যটার নাম কি ছিল? দেশটার নাম কি ছিল? হ্যাঁ, মগধ তো একটা ক্ষেত্র, একটা জনপদ। গোটা দেশটার নাম ছিল কি? এই কাছেই তো সম্রাট অশোক হারিয়ে গেছিল। যদি কানিংহাম সাহেব না আসতেন তাহলে খোঁড়াখুড়ি যদি না হতো, সম্রাট অশোক উঠে আসতো না, আর আমরা এই কথা বলতে পারতাম না। এই গোটা দেশটার নাম ছিল জম্মুদ্বীপা। জম্মুদ্বীপের আগে গোটা দেশটার নাম ছিল গন্ডোয়ানা। এই গন্ডোয়ানার একটা অংশ আর এশিয়ার একটা অংশ মিলে হয়েছে এই গোটা বর্তমান যে ইয়েটা দেখছেন এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ, আর যার জন্য এশিয়া মহাদেশের কারণেই আমরা অসুর। নামটাই এশিয়া মানে অসুর। এশিয়া মহাদেশে বসবাসকারী মানুষরা, জনগণরা হচ্ছে অসুর, সোজাসুজি। লিপি কোন লিপিতে লিখেছে? প্রথমে ধম্মলিপিতে লিখেছে, কিন্তু সেই ধম্মলিপি যদি ইউনেস্কোতে হাজির করা হয়, চোর তো ধরা পড়ে যাবে। এই বেটা, তোরা যে বলিস তোরা মানে ক্লাসিক্যাল মানে তোমাদের একটু সিভিলাইজেশন ছিল, তাহলে লিপি জমা দিতে পারছো না? লিপি তো ধম্মলিপি। সমস্ত যে গ্রন্থগুলো রচিত হয়েছে বেদ থেকে শুরু করে সব কিছু পারজিটা সাহেব বলছেন লেখা হয়েছে পালি ভাষাতে এবং ধম্মলিপিতে। কি কাণ্ড! অনুসন্ধানীভাবে যদি আমরা পড়াশোনা না করি এই কাণ্ডটা ঘটে যাবে। 2 নাম্বার, যে এই ওদের আবিষ্কৃত নিজেদের বেদের 2টো পাতা ভান্ডারকার লিপি সংগ্রহশালায় আছে। যে 2টো পাতা দেওয়ার জন্যে ওরা ইউনেস্কো থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। এই যে ইউনেস্কোর অ্যাওয়ার্ড ভারত পেয়েছে, এটা ভারতের ব্রাহ্মণরা পেয়েছে, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। দেখুন, এটাতে বলছে যে ঋগ্বেদের সংহিতার এই 2টো পাতা মাত্র ইউনেস্কোকে দিতে পেরেছে ভারতের ব্রাহ্মণবাদীরা। আর কেন পারেনি? এই 2টো তুলট কাগজে হাতে ক্যালিওগ্রাফি করে লেখা। দেখেছেন? জমা পড়েছে কবে বলবো? এত বড় 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 বাতেলা মারছো, জমা দিতে পেরেছ প্রথম ইউনেস্কোতে 2007 সালে। বলেন, 2007 সালে এই 2টো পাতা, যেটা 1464 সালে ভান্ডারকর লিপি সংগ্রহশালাতে এসেছে, তার জমা দিয়েছে 2007 সালে, এবং 2007 সালের এই সার্টিফিকেট। এর বাইরে ব্রাহ্মণবাদীরা একটি পাতাও আর জমা দিতে পারেনি ইউনাইটেড নেশনে, ইউনেস্কোকে। ধরা গেল। এইবার যে লিপিতে ওরা লিখেছে, এই লিপিটার নাম কি? দেবনাগরী আবিষ্কৃত হয়েছে 17 শতকে। দেবনাগরী আবিষ্কৃত হয়েছে 16 থেকে 17 শতকে। আর গোটা ব্রাহ্মণ সাহিত্য এই মানে গড়ে উঠেছে সম্পূর্ণভাবে রটি আর বিটির সম্পর্ক করে, সুলতানদের অনুগ্রহ পেয়ে এই ব্রাহ্মণ্য সাহিত্যের বিশাল কলেবর বৃদ্ধি হয়েছে, এবং
এই সুলতানেরা কোনো দিন চতুর্বর্ণ ব্যবস্থাটাকে ভাঙতে চায়নি, কারণ তারা শাসক। তারা জানে ব্রাহ্মণ যে পদ্ধতিতে, চতুর্বর্ণ পদ্ধতিতে এদের পায়ের নিচের তলায় রেখেছে, ব্রাহ্মণ এই বিষয়টাকে মদত দিতে পারলে ভারতের এই মানুষগুলো 85% মানুষ চিরদিনই ডিভাইন স্লেভ হিসাবে ব্রাহ্মণের পায়ের নিচে, সুলতানদের পায়ের নিচে থাকবে। যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদের গুপ্তধন, এই গুপ্তধনটা আমি আমার সমুদ্রের একটা ভার্সান আছে, আমাদের ভাই সমুদ্র লিখেছিল, ওর একটা ভার্সান আমি নিয়েছি। ও কাজটা করেছে আমার অনেক আগে, তো সেই কাজটাও আমি আমার বইয়ের মধ্যে রেখেছি। এইবার একটা গুপ্তধন আপনাদের দেখাচ্ছি। আপনাদের সমস্ত রকমের ধোঁয়াশা মুহূর্তের মধ্যে উড়ে যাবে। এই যে মহাবংশ, দীপবংশ, কুলবংশ নামক 3টে বই, পালি ক্যানন নামে একটি বিশাল গ্রন্থ এবং পালি প্রপার নেমস বলে একটা ডিকশনারি, বিশাল বড় ডিকশনারি, এই মহাবংশ, দীপবংশ, কুলবংশের টেক্সটটাকে সেখানে রাখা হয়েছে। সেখানে বলছে, When the Thera Moggaliputtatisho, the illuminators of the religion of conquer, দেখছেন ধর্মের দ্বারা বিজয় বলল না যে আমি আর যুদ্ধের দ্বারা বিজয় করব না, কঙ্কার করতে গেলে আমাকে ধর্ম বিজয় করতে হবে। আমাদের ভাই বলে গেল যে ধর্ম বিজয় করতে হবে। সেখানে দাঁড়িয়ে আছে, কাশ্মীরে পাঠানো হচ্ছে, কাশ্মীরে গান্ধারে পাঠানো হচ্ছে মাঝান টিকা নামে এক মহাতেরোকে, মাঝান টিকা নামে এক মহাতেরোকে, চ্যাপ্টার 12 মহাবংশ, চ্যাপ্টার 12 পাঠানো হচ্ছে কাশ্মীরে এবং গান্ধারে। আর মহাদেবকে পাঠানো হচ্ছে মহিষমণ্ডলে বা মাইসুরে। সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে গেছে একটি মানুষ, যে পৃথিবীর প্রত্যেকটা জীবের জন্যে সে দয়া করেছিল, সে কম্প্যাশন দেখিয়েছিল, সে বলেছিল প্রত্যেকটা জীব আমার সন্তান। এই যে থার্ড কনভেনশন, সেই কনভেনশনে দাঁড়িয়ে আছে আমাদের সম্রাট অশোকের ছেলে মহিন্দা, সংঘমিত্রা। যখন দাঁড়িয়ে আছে, সম্রাট বলছেন তোমরা কি পাবজ্জা গ্রহণ করতে চাও? সঙ্গে সঙ্গে মহিন্দা এবং সংঘমিত্রা বলছে আমরা পাবজ্জ গ্রহণ করতে চাই। সম্রাট বলছেন রক এডিক্ট 13, আজ থেকে আমার পুত্র, আমার প্রপৌত্র, আমার বংশের কেউ আর যুদ্ধ দ্বারা দেশ বিজয় করবে না, ভালোবাসার দ্বারা হৃদয় জয় করা হবে, সেটাই হবে আমার ধর্ম বিজয় বলে তিনি একটা বিশাল আমাদের যে চাকা, 8টা চক্র, অশোক চক্র, সেই অশোক চক্র তুলে ধরেন এবং সমস্ত পৃথিবীতে এত বড় বড় মহাথেরোদের তিনি প্রেরণ করেন। ইজিপ্টে প্রেরণ করেন, নিজের সন্তানদের প্রেরণ করেন শ্রীলঙ্কাতে, ইজিপ্টে প্রেরণ করেন, চায়নাতে প্রেরণ করেন। আর সেই দিন থেকে, সেই দিন ছিল কার্তিক মাসের দশমী তিথি এবং সেই দিনে জীব কল্যাণে 84,000 স্মারককে উৎসর্গ করে, নিজেকে উৎসর্গ করে দিয়ে অশোক আরামে তিনি চলে যান। সেই থেকে আমাদের দেশে ধর্ম বিজয় শুরু হয়েছে। আর সেই ধর্ম বিজয়টাই 1757 সালে নবকৃষ্ণ দত্তের পুজো এবং পরবর্তীকালে বারোয়ারি পুজো প্রথমে করেছিল বসন্তকালে। বসন্তকালটা হলো না, বুঝতে পারলো যে এই অসুরদের সমস্ত সংস্কৃতির শুরু হয় কারাম উৎসবের মধ্যে দিয়ে, করম উৎসবের মধ্যে দিয়ে, তারপরে শেষ হয় সোহরাই
সহরাই পেরিয়ে শেষ হয়ে যায় এবং মাঘে আমরা পয়লা মাঘ পালন করি পৃথিবীর উদ্দেশ্যে, সমস্ত জীব জগৎকে আমরা খেতে দিই। এত বড় একটা জিনিস ধ্বংস করতে না পারলে ব্রাহ্মণ্যবাদ যে ডুয়ার্ফ, সেটাকে প্রচার করা যাবে না। সেই জন্যে তারা আমাদের ধম্মচক্র প্রবর্তনের দিনকে সিলেক্ট করে এর উপরে বসিয়ে দেয় ওদের বিজয়া দশমী।